তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ? সবাই একটু আমাকে জানাও তো তোমরা আমার কথাটা শুনতে পাচ্ছ কিনা, বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, একটু জানাও তো আমাকে। ওয়ালাইকুম আসসালাম সাইফুল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমাদের সাথে মাসুদ রানা আছে, মাইমুনা ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ? কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু জানাই দাও। মতিয়ার রহমান ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু জানাই দাও আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আর তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আর ক্লাসটা শেয়ার করে আমাকে একটু জানাই দাও। তোমরা সবাই আসলে আমি লাইভ ক্লাস শুরু করতেছি। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও। আজকে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সের লাইভ ক্লাস 3। তো আজকে আমরা মানে আগের 2 ক্লাসে আমরা গতিবিদ্যা নিয়ে আলোচনা করছিলাম, তো গতিবিদ্যার আজকে অ্যাডমিশন রিলেটেড ম্যাথ আর নর্মাল ম্যাথগুলো আমরা করব, মানে টাইপ আকারে ম্যাথগুলো করব। চ্যাপ্টার 3 দিয়ে যতগুলো ম্যাথ আছে মানে গতিবিদ্যা চ্যাপ্টারটাই। সাবিয়া ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল মাহমি, আজকে আমরা চ্যাপ্টার 3 এর ম্যাথ করব। আগে 2 ক্লাসে আমরা থিওরি আলোচনা করছি, তো আজকে আমরা ম্যাথ করব। টাইপ আকারে আমরা অ্যাডমিশনের সব ম্যাথ করার চেষ্টা করব। মন্দিরা হ্যালো, সায়াম শাহাদাত, তোমরা সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, তাহলে আমরা কি ক্লাসটা শুরু করব? এই তো ভালো আছি সবাই, একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তো আমরা আপাতত ক্লাস শুরুর দিকে যাই। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো চ্যাপ্টার 3 মানে গতিবিদ্যা চ্যাপ্টারের ম্যাথ নিয়ে আলোচনা করব। তো গতিবিদ্যা চ্যাপ্টারে 3টা টপিক আছে। 3টা টপিক কি কি আছে? একটা গতি আছে x অক্ষ বরাবর, একটা গতি আছে x অক্ষের একটা গতি আছে, আরেকটা গতি আছে y অক্ষ বরাবর একটা গতি নিয়ে আছে, আরেকটা আছে প্লাস যেটা x আর y দুইটা অক্ষ দিয়ে যায়। তো এই 3 ধরনের আমরা গতি নিয়ে আলোচনা করছি থিওরিতে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব মানে যে টপিকের ম্যাথ নিয়ে আলোচনা করব সেটা হলো x অক্ষ বরাবর মানে আনুভূমিক অক্ষ বরাবর যে গতিটা সেটার ম্যাথ নিয়ে আলোচনা করব। আমরা যদি এখন বলো তাহলে ক্লাসটা শুরু করি। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো প্রথমে আমরা আনুভূমিক অক্ষে যে অঙ্কগুলো করবো সেগুলোতে নর্মালি এই সূত্রগুলো ব্যবহার হবে। s = ut plus half at², তারপর আছে v² = u² plus 2as, আরেকটা সূত্র আছে v = u plus at। নর্মালি এই তিনটে সূত্র আমরা দেখে থাকি। তো এর মধ্যে কোনটা, এই সূত্রটা আমরা হলো সরণের সূত্র, সরণের ক্যালকুলেশনের জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করি। আর এটা হলো ত্বরণের জন্য, আর এইটা হলো বেগের জন্য। সরণের বিশ্লেষণের জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করে থাকি, ত্বরণের বিশ্লেষণের জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করি, আর বেগের বিশ্লেষণের জন্য আমরা এই সূত্র ব্যবহার করে থাকি। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। তো আমরা আজকে চ্যাপ্টার 3 মানে গতিবিদ্যা চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই আমার লেখা তো ক্লিয়ার দেখতে পাচ্ছ তাই না? তোমরা যদি লেখা ক্লিয়ার দেখতে পারো তো আমরা একটা ম্যাথ শুরু করি। আমরা একটা ম্যাথ দিয়ে আমাদের অঙ্কটা শুরু করি। সবাই এইটুকু দেখে রেখো। তো আমরা এইটা দিয়ে যখন সরণের বিশ্লেষণ করব তখন এই সূত্রটা ব্যবহার করব, ত্বরণের বিশ্লেষণের সময় এইটা ব্যবহার করব, আর এই বেগের বিশ্লেষণের সময় আমরা এই সূত্রটা ব্যবহার করব। তো আজকে আমরা এডমিশন রিলেটেড ম্যাথটা শুরু করব। তো প্রথমে যে আমাদের ম্যাথটা আছে সবাই একটু ম্যাথটা মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা,
তো আমাদের এরকম একটা ম্যাথ আছে, ম্যাথটা আসছে হলো বুটেক্সে 0809 সিরিজের সময়। তো ম্যাথটা হলো এরকম যে মনে করো একটা এরকম বলার আছে, বল করবে, ঠিক আছে? তো ওই বলারের জন্য মানে বলার তো আর সাথে সাথে ওইখান থেকে বল করে, মনে করো ফার্স্ট বলার সে, তো সে একটা রান আপের জন্য একটা জায়গা পায়। বলা হলো যে এই রান আপের জন্য যে জায়গাটা দেওয়া আছে সেটা হলো 10 মিটার। এরপর ওই যে দাগ থাকে, এই দাগের বাইরে পা গেলে নো বল হয়, দাগের ভিতরের থেকে বল করলে বল ওকে। তো বলা হলো যে এই যে বলার যে আছে তার যে ত্বরণ, তার ত্বরণ দিয়ে আছে 120 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, আর তার বেগ দিয়ে আছে হলো 20 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? মানে এটা হলো শেষ বেগ। বলার তো প্রথমে বল করার শুরুর পূর্বে তো তার আদি বেগ শূন্যই ছিল অবশ্যই। এখন জিজ্ঞেস করা হয়েছে সে যে বলটা করবে, মানে সে শূন্য মানে স্থির ছিল, স্থির অবস্থা থেকে সে দৌড়ানো শুরু করলো বল হাতে নিয়ে দৌড়াচ্ছে এই বরাবর, আর এটা হলো সেই নো বলের দাগ, ঠিক আছে? এটা হলো তার রান আপের জায়গা যেখান থেকে সে রান নিবে, এই বরাবর সে দৌড়াচ্ছে, আর এটা হলো নো বলের দাগ। এখন বলছে তার শেষ বেগ যখন 20 কিলোমিটার পার আওয়ার তখন সে বলটা নিক্ষেপ করে, আর তার আদি বেগ ছিল শূন্য, মানে স্থির অবস্থা থেকে সে বল শুরু করছে, দৌড়ানো শুরু করছে, এবং তার ত্বরণ হলো 120 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখন জিজ্ঞেস করা হয়েছে যে বলটা কি নো বল হবে নাকি হবে না। সবাই একটু জানো তো, সবাই ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু বলো। সবাই ম্যাথটা না বুঝলে আমি আরেকবার বলবো। সবাই একটু আমাকে কমেন্টে জানো যে এই ম্যাথটা তোমরা তুলছো কিনা। ম্যাথটা কি সবাই তুলছো? ফাতিমা লেখছে শেয়ার দেন, তানিসা ওরিন ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সবাই বলো যে আমাকে বলো যে ম্যাথটা তুলছো কিনা, এই ম্যাথটা ক্লিয়ার? আচ্ছা তোমরা আমার সাথে সাথে ম্যাথটা করা শুরু করো, আর যদি কারো আগেই সলিউশন করা হয়ে থাকে আমাকে জানো যে নো বল হবে নাকি হবে না, মানে বলটা যে করতেছে এটা কি নো বল হবে নাকি হবে না, তোমরা আমাকে একটু জানো। তো আমি ম্যাথটা এখান থেকে করা শুরু করি। আচ্ছা তো ফার্স্টে আমরা দেখি আদিবেগ কত। এই যে বলার যে দৌড়ানো শুরু করছে আদিবেগ কত, আদিবেগ হলো ইউ। তো এখন দেখো আমাদের কি করা লাগতেছে, আমরা তিনটা সূত্র দেখছি, একটা হলো সরণের বিশ্লেষণের সূত্র, একটা হলো ত্বরণের বিশ্লেষণের জন্য সূত্র, আর একটা হলো বেগ বিশ্লেষণের সূত্র। তো এখানে দেখো আমাদের কোনটা লাগতেছে, এখানে আমাদের লাগতেছে হলো সরণের বিশ্লেষণ, কারণ আমাকে অবশ্যই 10 মিটারের আগে বলটা করতে হবে, 10 মিটার পার হয়ে গেলে আমার বলটা হয়ে যাবে নো বল। তাহলে আমরা সরণের সূত্র কি জানি, সরণ বিশ্লেষণের সূত্র ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এটা হলো আমাদের সরণ বিশ্লেষণের সূত্র। যখন আমাদের মনে হবে ম্যাথটা সরণ বিশ্লেষণের জন্য তখন আমরা এই সূত্র আগে বসাই নিব। এখন দেখি এস এর মান আমাদের বের করতে হবে যে 10 মিনিটের আগে বলটা শেষ করতে বলটা নিক্ষেপ করবে নাকি করবে না। ইউ কত, 0, টিটা তো আমরা জানি না। আচ্ছা তারপরে হাফ। এখন দেখো যেহেতু শূন্য অবস্থান থেকে শূন্য বেগ দিয়ে শুরু করছে আর 20 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, অবশ্যই তাহলে ত্বরণ হচ্ছে, মন্দন হচ্ছে না। তাহলে ত্বরণ হচ্ছে যেহেতু, ত্বরণের মান কত, ত্বরণের মান দেওয়া আছে 120 সেন্টিমিটার। তো আমাদেরকে এটা অবশ্যই মিটারে নিতে হবে। 120 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিই তাহলে পাবো কি 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা নেট যদি প্রবলেম করে সমস্যা নেই, ক্লাসের আমরা আবার অফলাইনে এটা দিয়ে দেব, গ্রুপে আবার অফলাইনে ভিডিওটা দিয়ে হবে, তোমরা জাস্ট ক্লাসে থাকো। এবং আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট গুলো ম্যাথ করব। 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার আমরা সেন্টিমিটার থেকে মিটারে নিলাম, আর টি স্কয়ার। তো is equal to 1.2 t square। আর s এর মান আমরা s এর মানটা কিভাবে বের করতে পারি, দেখো এখানে 1.2 আছে। এই বেগ অর্জন হইতে আমাদের কত টাইম লাগবে, অবশ্যই বেগটা আদি বেগটা কত ছিল 0, আর শেষ বেগ হলো 20। তো v ইকুয়াল টু আমরা বেগ বিশ্লেষণের একটা সূত্র দেখছি, v ইকুয়াল টু u প্লাস at।
তো এখন শেষ বেগ কত? শেষ বেগ হলো 20। তো আমাদের এখানে আছে 20 কিলোমিটার দেয়া আছে। তো আমরা সেটাকে নেওয়ার চেষ্টা করি হলো, কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে একটু জানো। সবাই কি লেখা বুঝতে পারতেছো? আমাকে একটু জানাও তো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের সবাই কি নেট এখানে প্রবলেম দেখাচ্ছে নাকি আমার লেখা বোঝা যাচ্ছে? লেখা কি সবাই বুঝতে পারতেছো? নতুন লাইন ভালো আছি। এখন সবাই আমাকে একটু বলো যে লেখাটা বোঝা যাচ্ছে নাকি। আচ্ছা ঠিক আছে। তো আমরা যখন এই 20 কিলোমিটার পার আওয়ারকে বেগে 20 কিলোমিটার পার আওয়ার দেয়া আছে, তো সেটাকে আমরা কি করবো? মিটার পার সেকেন্ড স্কয়ারে নিব। সেটা নিলে আমরা কি পাবো? পাবো হলো 5.56 মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড। তো এটা আমরা পাচ্ছি বেগ, ঠিক আছে? তো এটা আমরা বেগের মান পাচ্ছি। তো এই আরেকটা সূত্র আমরা সবাই জানি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। ইউ এর মানটা 0, ভি স্কয়ার এর মান আমরা কেমন বের করলাম যে 5.56 স্কয়ার, 2 এর মান, ত্বরণের মান আমরা বের করছি 1.2। আচ্ছা, তোমরা একটু কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে আমাকে একটু ক্যালকুলেশনটা জানো, এস এর মান কত আসছে? আচ্ছা, এস এর মানটা কত আসছে তোমাদের একটু জানাও তো। আচ্ছা, কোশ্চেনটা আমি আবার বলতেছি আমিনুল, তোমরা জাস্ট যারা যারা আসো এস এর মানটা, এই যে আমি এস এর মানটা এখানে লিখে রাখছি, তোমরা একটু ক্যালকুলেশন করে আমাকে জানাও এস এর মানটা কত আসছে। আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেটর নাই, আমি ম্যাথটা একটা তোমাদের জন্য বলি। ম্যাথটা হলো যে এরকম, যে একটা এরকম পিচ আছে, তো মানে বলার বল করবে তো কি হয়, রান আপ নেয়। তো রান আপ নেওয়ার জন্য আদি বেগটা কত থাকে সবসময়? বলার তো আগেই কোনো একটা বেগে থাকে না, আদি বেগটা 0 থাকে। তো একটা ত্বরণ নিয়ে অবশ্যই যাত্রা শুরু করে। তো একটা ত্বরণ দেওয়া ছিল কি 12 মিটার পার 1.2 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড হোল স্কয়ার। আচ্ছা, আর তারপর বলছে কি যখন সে তার বেগটা কত আসে, যখন তার বেগটা আসে 20 কিলোমিটার পার আওয়ার আসে, 20 কিলোমিটার পার আওয়ার আসে, তখন সে বলটা নিক্ষেপ করে। তো বলটা নো বল হবে নাকি হবে না, এরকম আসছে। তো অ্যানসার যারা বলতেছো যে নো বল হবে, আচ্ছা মতিয়ার সবার আগে অ্যানসারটা দিছো, মতিয়ার রহমান সবার আগে অ্যানসারটা দিছো, আর মতিয়ার অ্যানসারটা ঠিক হয়েছে। হ্যাঁ, 12.6 আছে, এস এর মানটা 12.6 মিটার আছে। এখন 12.6 মিটার অবশ্যই 10 এর থেকে বেশি, তাহলে কি বলার অবশ্যই দাগের বাইরে পা রেখে বলটা করতেছে, তাহলে কি হবে? বলটা অ্যানসার হবে নো বল। আচ্ছা সাইফুল, তোমার ক্যালকুলেশনে কিছু একটা ভুল হয়েছে। সবাইকে এই ম্যাথটা করছো? সবাই আমাকে একটু জানাতো ম্যাথটা করছো নাকি। 12.88, হ্যাঁ তো ওরকমই ঠিক আছে। ফাতেমা তোমারটাও ঠিক আছে। সবাই ম্যাথটা করছো কিনা আমাকে একটু জানো। হ্যাঁ, 12.88 জান্নাতুল মিম, হ্যাঁ অ্যানসার ঠিক আছে। যারা যারা 12.88 বলতেছো অথবা 12.78 টাইপের বলতেছো, তাদের অ্যানসার ঠিক আছে, মানে বলটা নো বল হবে। হ্যাঁ, যারা যারা 12.8 12.7 এর মতো কাছাকাছি আসছে, তাদের অ্যানসারটা ঠিক আছে, মানে বলটা নো বল হবে। তো আমরা এই টাইপের আরেকটা অঙ্ক করব। তো অঙ্কটা আমি প্রশ্নটা তোমাদের তুলে দিই, তোমরা ফার্স্টে প্রশ্নটা তুলো। আচ্ছা, যারা যারা এই মাত্র আসছে, মন্দিরা ক্যালকুলেটর আনতে গেছিলাম।
আচ্ছা, যারা যারা এইমাত্র আসছে সমস্যা নেই, এই ক্লাসটার অফলাইন ভিডিও আপলোড দেওয়া হবে। তো আমরা আরেকটা ম্যাথ করি, এটা হলো বুয়েটের ম্যাথ। আচ্ছা, এটা হলো বুয়েটের ম্যাথ 14-15। আচ্ছা, তো বলা আছে যে একটা ট্রেন যাচ্ছে সমমন্দনে, ঠিক আছে? আমি ট্রেনটা দিয়ে আঁকড়ে দেখে প্রশ্নটা তোলার বদলে এটাতে সুবিধা হবে। তো এই মনে করে একটা ট্রেন, রেলগাড়ি, এটা যাচ্ছে। তো বললো যে প্রথম 20 সেকেন্ডে, ঠিক আছে, প্রথম 20 সেকেন্ডে এটা অতিক্রম করে হলো 1.4 কিলোমিটার। এটা হলো প্রথম 20 সেকেন্ড অতিক্রম করে। আর অবশ্যই এটা সমমন্দনে যাচ্ছে, মানে কি বেগের মানটা এর মানটা ঋণাত্মক নেগেটিভ হবে। মানে একটা রেলগাড়ি যাচ্ছে সমমন্দনে, প্রথম 20 সেকেন্ডে গেছে 1/4 কিলোমিটার, মানে হলো 250 মিটার। আবার বলছে যে পরের 30 সেকেন্ডে, মানে এই 20 সেকেন্ডের পরের যে 30 সেকেন্ড সেটার সময় গেছে 1.4 কিলোমিটার, মানে 220 মিটার। আর অবশ্যই মন্দনে গেছে, মন্দনে যাচ্ছে বলে তো বেগটা কমতেছে। তো বলছে যে আর কত দূর যাবে, এটা এইটুকু পর্যন্ত তো গেল, এরপরে আর কত দূর গেলে ভি এর মানটা শূন্য হবে, মানে রেলগাড়িটা থামবে। এইটুকু অতিক্রম করার পরে আর কত দূর অতিক্রম করতে হবে, তাই কত দূর অতিক্রম করলে ভি এর মানটা শূন্য হবে। আচ্ছা, আমি করতেছি ব্যাপারটা, তোমরা আমাকে একটু জানো যে প্রশ্নটা বুঝছো কিনা। সবাই কি প্রশ্নটা বুঝছো? সবাই আমাকে একটু জানো তো প্রশ্নটা বুঝছো কিনা। এই প্রশ্নটা সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা যদি স্ক্রিনশট নিয়ে থাকো আমাকে একটু জানো, আমি তাহলে অঙ্কটা শুরু করি। আচ্ছা, আমিও, তুমি মেবি অঙ্কটা আগে করছো। আচ্ছা ঠিক আছে, যারা যারা বলতেছো 102 বলতেছো তাদের সবাইটাই হয়েছে। আচ্ছা, ফার্স্টে অ্যানসার দিছিল মন্দিরে দিছো, তারপর আমিনুল দিছো। আচ্ছা, কোশ্চেনগুলো লিখে দিও। আচ্ছা ঠিক আছে মাহবুব, আমি এরপরের থেকে প্রশ্নগুলো লিখে দেবো। আচ্ছা, প্রশ্নটা আমি আরেকবার বলতেছি। একটা রেলগাড়ি ছিল, এই একটা রেলগাড়ি, এই রেলগাড়িটা একটা সমমন্দনে যাচ্ছে, মানে কি এর ত্বরণটা হলো নেগেটিভ। তো বলছে প্রথম 20 সেকেন্ডে এটা 250 মিটার গেছে, প্রথম 20 সেকেন্ডে এটা 250 মিটার গেছে। আবার ওই 20 সেকেন্ড যাওয়ার পরে পরের যে 30 সেকেন্ড সেই টাইমের মধ্যে 250 মিটার গেছে। বলছে ভি ইকুয়াল টু কত। আচ্ছা, তো তোমরা যারা যারা এই ম্যাথটা করছো আমি তাও তোমাদেরকে করে দিব, কারণ যারা যারা করোনি তাদের জন্য একটু করে দিলে সুবিধা হয়। আচ্ছা, তো আমি ম্যাথটা করে দিই। তো বলছে প্রথম 20 সেকেন্ডে, তাহলে আমরা প্রথম 20 সেকেন্ডে এটা কিভাবে বের করব? প্রথম 20 সেকেন্ডে 250 মিটার গেছে। তো আদিবেগ তো আমরা জানি না, ইউ এর মান আমরা জানি না, কিন্তু কত সময় ধরে গেছে? 20 সেকেন্ড ধরে গেছে। আর যেহেতু ত্বরণ নেগেটিভ, তো আমরা লিখতে পারি ত্বরণটা নেগেটিভ, s = ut minus half at স্কয়ার। এর মান আমরা জানি না, t এর মান হলো 20, তো 20 স্কয়ার। আর পরের 30 সেকেন্ডে আরো 250 মিটার গেছে। তো আমরা 250 যোগ 250 নিই, আমরা একদম শুরু থেকে ঘটনাটা হিসাব করি, তাহলে আমাদের দুইবার আদিবেগ বের করা লাগছে। তো ওইটার এটা তো একই, যেহেতু ওইটার আদিবেগটা আমরা বসে দিই, কিন্তু এবার সময় নিচ্ছে কি 30 সেকেন্ড। এবার 30 সেকেন্ড না, এবার নিচে আমরা যেহেতু শুরু থেকে ঘটনাটা ভাবতেছি, তাহলে এবার সময় নিচে হলো 20 যোগ 30, মানে 50 সেকেন্ড সময় নিচ্ছে, একদম শুরু থেকে আমরা এটা পরেরটা ভাবতেছি। মাইনাস হাফ এ 20 প্লাস 30।
আচ্ছা, তো এইটা থেকে আমরা ইউ এর মানটা বের করব, তারপর এর মানটা বের করব। ইউ আর এর মানটা বের করলে আমরা এস এর যে মানটা আসবে সেটা থেকে 500 বাদ দিব, কারণ 500 বাদ দিব কারণ আমাদের 250 তো অলরেডি গেছে একদম শুরুর ঘটনা থেকে। সেটা যেটা পাবো সেটাই হলো 102.0080083। তো যারা যারা মেবি অঙ্কটা সবাই আগে করছো, আচ্ছা, তো এই টাইপের এই কয়টা অঙ্ক আমরা করলাম। তো এরপর আমরা যে টাইপের অঙ্কগুলো করবো সেটা হলো মনে করো যে এমন যে মনে করো তুমি পিছনে কোনো একটা কিছুকে ধরার জন্য চেষ্টা করতেছো, অথবা সামনে বাঘ হরিণ যাচ্ছে, পিছনে বাঘ দৌড়াচ্ছে, আমার মানে কোনো কিছু ধাওয়া করা অথবা ধরার চেষ্টা করা, সেই টাইপের মানে হলো ধরার চেষ্টা। আচ্ছা, তো অঙ্কটা একটু বিশাল, প্রশ্নটা তোমরা আমার সাথে সাথে তুলো। অঙ্কটা, এই অঙ্কটা সবাই আসো তো? আচ্ছা, তো আমরা এ আর বি দুইটা গাড়ি আছে, ঠিক আছে? এ একটা গাড়ি আছে, বি একটা গাড়ি আছে। বলছে যে এই গাড়িটার মানে এই গাড়িটা 50 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে? আর একটু বড় করে লিখি তাহলে হয়তো সুবিধা হবে। বলছে হলো 50 মিটার পার সেকেন্ড বেগে চলা এই গাড়িটি 25 মিটার পার সেকেন্ড বেগে চলা বি গাড়িকে সবাই একটু প্রশ্নটা তুলো, তারপর আমি অঙ্কটা করাচ্ছি। 25 মিটার পার সেকেন্ড বেগে চলা বি গাড়িটিকে অতিক্রম করে, ঠিক আছে? অতিক্রম করে, তো মনে করো এটা একটা রেস হচ্ছে, রেস টাইপের হচ্ছে। তো যখনই দেখলো এই গাড়িটা সামনে আগে গেছে, অতিক্রম করছে, বি গাড়িটা করলো কি সাথে সাথে কি করলো, নিজের বেগ বাড়ানোর জন্য এক্সেলারেশনে চাপ মারলো, ঠিক আছে? গাড়িতে যে মনে করো যে ড্রাইভার ছিল সে সাথে সাথে এক্সেলারেশনে চাপ মারলো, এবং চাপ মারার পরে সে করলো কি বি গাড়িতে এক্সেলারেশনে চাপ মারছে, ঠিক আছে? এক্সেলারেশনে চাপ মেরে 20 সেকেন্ডে, ঠিক আছে? 20 সেকেন্ডে সে করলো কি 25 মিটার পার সেকেন্ড থেকে তার বেগ কততে নিল? তার বেগ নিল হলো 60 মিটার পার সেকেন্ডে। মানে যখনই এই গাড়িটা বি গাড়িটাকে অতিক্রম করলো, তো বি গাড়ির ড্রাইভার করলো কি সাথে সাথে এক্সেলারেশনে চাপ মারলো, এবং সাথে সাথে করলো কি 20 সেকেন্ড ধরে এক্সেলারেশন চাপ মেরে রাখলো। তো কি করলো, 25 মিটার পার সেকেন্ড থেকে তার বেগটা 60 মিটার পার সেকেন্ডে গেল এই গাড়িটাকে ধরার জন্য। তো প্রশ্ন হলো যে কখন বি গাড়িটি এই গাড়িটিকে ধরতে পারবে? সবাই প্রশ্নটা তুলছো কিনা আমাকে একটু জানাও। এটা হলো রুয়েটের 7-8 সালের প্রশ্ন। সবাই প্রশ্নটা তুলছো কিনা আমাকে জানাও, আমি আরেকবার বলতেছি, তোমাদের জন্য কালার দিয়ে তুলে দিই তাহলে হয়তো সুবিধা হবে। দেখো বলছে কি 50 মিটার পার সেকেন্ড বেগে 50 মিটার পার সেকেন্ড বেগে 50 মিটার পার সেকেন্ড বেগে এই গাড়িটা যাচ্ছিল, আর 25 মিটার পার সেকেন্ড বেগে বি গাড়িটা যাচ্ছিল। তো যেহেতু 50 মিটার পার সেকেন্ড অবশ্যই বি গাড়িকে সাথে সাথে অতিক্রম করে ফেলছে, তো যেই মুহূর্তে অতিক্রম করছে সাথে সাথে বি গাড়ির যে ড্রাইভার ছিল এক্সেলারেশন চাপলো এবং 20 সেকেন্ডে 25 মিটার পার সেকেন্ড থেকে 60 মিটার পার সেকেন্ডে গেল। প্রশ্ন হলো কতক্ষণ পরে বি গাড়িটি এই গাড়িটিকে অতিক্রম করবে? সবাই অঙ্কটা বুঝছো কিনা আমাকে একটু জানাও।
আচ্ছা আমি আরেকবার বলতেছি, 50 মিটার পার সেকেন্ডে, ঠিক আছে, এই গাড়িটা যাচ্ছিল, আর 25 মিটার পার সেকেন্ড বেগে বি গাড়িটা যাচ্ছিল। তো যেহেতু এর গাড়ির বেগ বেশি, তাহলে এই গাড়ি কি করলো, বি গাড়িটাকে সাথে সাথে অতিক্রম করে গেল। আর যেই মুহূর্তে বি গাড়িকে অতিক্রম করলো, সেই মুহূর্তে বি গাড়ির যে ড্রাইভার ছিল সে এক্সেলারেশনে চাপ দিল, 20 সেকেন্ড ধরে চাপলো, চাপার পরে কি হলো, 25 মিটার পার সেকেন্ড থেকে 60 মিটার পার সেকেন্ডে বেগ চলে গেল। এখন প্রশ্ন হলো কতক্ষণ পরে বি গাড়িটি এই গাড়িটাকে ধরতে পারবে। সবাই যদি প্রশ্নটা তুলে থাকে আমি অঙ্কটা করে দিই। সবাই কি আমার প্রশ্নটা বুঝছো? প্রশ্নটা আমাকে খালি বুঝছো কিনা সেটা বলো। সবাই একটু জানো তো প্রশ্নটা বুঝছো কিনা। আশিক বলছে আর একটু বুঝিয়ে দেন। আচ্ছা, এই গাড়ি ছিল একটা, এই গাড়ি করলো কি 50 মিটার বেগে যাচ্ছিল, আর বি গাড়িটা 25 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। তো 50 মিটার পার সেকেন্ড বেগে যেহেতু যাচ্ছে, এই গাড়িটার সাথে সাথে বি গাড়িটাকে অতিক্রম করে যাবে। তো এই গাড়িটা বি গাড়িটাকে যেই মুহূর্তে অতিক্রম করলো, বি গাড়ির ড্রাইভার করলো কি সাথে সাথে এক্সেলারেশনে চাপ মারলো। তো এক্সেলারেশনে চাপ মারার পরে 20 সেকেন্ড ধরে এক্সেলারেশন চাপ মারে রাখছে, এবং 20 সেকেন্ডে 25 মিটার পার সেকেন্ড বেগ থেকে সেটা 60 মিটার পার সেকেন্ড বেগে উন্নীত হইলো। তো কি হয়েছে, এক্সেলারেশন চাপ মারার কারণে কি হয়েছে, বেগটা বাড়ছে 25 থেকে 60-এ গেছে। তো এখন দেখো, এখন কিন্তু বি গাড়ির বেগটা 60 আর এ গাড়ির বেগটা হলো 50, তাহলে কি স্বভাবতই কি হবে, বি গাড়িটা এ গাড়িটাকে ধরতে পারবে। তো আমার সেইটাই প্রশ্ন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝছো, তাহলে আমি অঙ্কটা করার জন্য চেষ্টা করি, আর তোমরা যারা যারা আসো তোমরাও করার চেষ্টা করো। তো এই গাড়িটা এই অঙ্কটা সবচেয়ে সহজ উপায় করা যায়, আমরা গ্রাফ রিলেটেড আমরা কিন্তু অঙ্ক সলভ করা শিখছিলাম, যে গ্রাফের মাধ্যমে অঙ্ক সলভ করা যায়। তো আমরা সেইভাবে গ্রাফের মাধ্যমে অঙ্কটা সলভ করব। দেখো, এই গাড়িটা সবসময় সমবেগে গেছে, এই গাড়িটার কখনোই ত্বরণ হয় না, এই গাড়িটা কখনোই এক্সেলারেশন চাপে না। আর সমবেগের গ্রাফটা কেমন ছিল মনে আছে কারো? সমবেগের গ্রাফটা ছিল এরকম, জাস্ট এরকম। তো এই গাড়িটা 50 মিটার পার সেকেন্ড বেগে টি সময় ধরে গেল, আমরা ধরি যে টি সময় পরে বি গাড়িটা এই গাড়িটাকে ধরতে পারবে। ওকে, এখন দেখো, ফার্স্টে 25 ছিল, 25 থেকে 60-এ গেছে। ফার্স্টে এই যে বি যে গাড়িটা ছিল তার বেগ ছিল 25, তো এক্সেলারেশন চাপার পরে কি হলো, 25 থেকে 60-এ গেল। যে এটা যেহেতু ত্বরণের, আমরা ত্বরণের গ্রাফটা দেখছিলাম, এটা হলো সেই ত্বরণের গ্রাফ। 25 ছিল, আদি বেগ ছিল 25, 25 থেকে 60-এ গেছে, এটা হলো ত্বরণের গ্রাফটা ছিল। আর 60-এ যাওয়ার পরে কি করলো, একদম আবার সমবেগে গেল। 60 মিটার পার সেকেন্ড বেগ হওয়ার পরে গাড়িটা আবার সমবেগে চলতে শুরু করলো। এইটুকু কত সময়, এইটুকু আমরা ধরলাম, এইটুকু দিয়ে আছে কত, 20 সেকেন্ড ধরে ত্বরণে গেছে গাড়িটা, তারপর সমবেগে গেছে। আচ্ছা, এবার আমরা দুইটা গ্রাফ একসাথে করে দিই, কেন করতেছি আমি সেটা দেখাবো, কিন্তু গ্রাফ দুইটা একসাথে করে দিই। এটা হলো বি গাড়িটার ছিল, আমি যদি বড় করে দেখে তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এই হলো বি গাড়ি, বি গাড়িটা আমি দেখাচ্ছি। বি গাড়ির আদি বেগ ছিল 25, তারপরে ত্বরণ এক্সেলারেশন চাপ মারার পর হলো 60। আর কত সময় ধরে এক্সেলারেশন চাপ মারছে, 20 সেকেন্ড ধরে। তারপরে কি করলো, গাড়িটা সমবেগে চলে গেল। আর এই গাড়িটা সবসময় সমবেগে ছিল, এই ধরো 50, এইটা সমবেগে গেছে। তো আমরা ধরলাম যে টি সময় পরে গাড়ি দুইটা একত্রিত হবে, মানে বি গাড়িটা এই গাড়িটাকে ধরতে পারবে, তারপর অতিক্রম করবে। আমি ধরলাম সেই সময়টা হলো টি সময়। দেখো, এখন আমি একটা জিনিস বলছিলাম, টি সময় পরে গাড়িটাকে ধরতে পারবে মানে কি, দুইজন একই দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ দুইজনের দূরত্ব যেটা অতিক্রান্ত দূরত্ব সেটা একই হবে, এই জন্য তো ধরতে পারবে, নাহলে তো ধরার কথা না। তো এখন আমরা গ্রাফের মাধ্যমে কিন্তু দূরত্ব বের করে আমরা জানি, গ্রাফের মাধ্যমে দূরত্ব বের করার সূত্রটা কারো যদি মনে থাকে আমাকে একটু বলো। এই ছিল গ্রাফ। তো শোনো, এ আর বি গাড়ি তখনই একমাত্র ধরতে পারবে যখন তারা একই সময় ধরতে হবে, ধরার সময় তো একই হবে। আর ধরতে পারবে কখন, যখন তারা সমান দূরত্ব অতিক্রম করবে। আর দূরত্ব অতিক্রমের সূত্র কিন্তু আমরা গ্রাফ দিয়ে জানি, এইটার দূরত্ব অতিক্রমের সূত্র, এটা যদি টি সময় ধরে যায়, এটার দূরত্ব অতিক্রমের সূত্র হবে 50t, মানে 50t। আমরা বলছিলাম না, ক্ষেত্রফল দিয়ে আমরা সরণ বের করতে পারি,
এই ভিটি কার্ভ, এটাকে বলে ভিটি কার্ভ। ভিটি কার্ভের ক্ষেত্রফলই হলো সরণ, ভিটি কার্ভের ক্ষেত্রফলই সরণ। তো এটার ভিটি কার্ভের ক্ষেত্রফল হলো 50টি, যেটা কি সময় ধরে গেছে। এবার এটার আমরা ভিটি কার্ভের ক্ষেত্রফল বের করি। তো এইটুকু আমরা ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি? এটুকুর ক্ষেত্রফল বের করার আমাদের একটাই উপায় আছে, আমরা এটাকে আরেকটা ভাগ করি আর এইটুকু নিই। যেহেতু পুরোটা সময় হলো টি, পুরো সময় টি, তাহলে এইটুকু কি হবে? 20 মাইনাস টি। সবাই একটু বুঝতেছো কিনা আমাকে জানাও। এইটুকু আমি যতটুকু বলছি সবাই একটু বুঝছো কিনা আমাকে একটু জানাও তো। যতটুকু বলছি বুঝছো কিনা আমাকে একটু জানাও। আমি যতটুকু বলছি ততটুকু কি বুঝছো? ভিটি কার্ভ, এটাকে বলে ভিটি কার্ভ। বেগ আর সময়ের কার্ভ বলে। বেগ আর সময়ের যে কার্ভের ক্ষেত্রফল সেটাই হলো সরণ। আচ্ছা ক্লিয়ার? আমি মনে বলছি ক্লিয়ার। তো এটা আমরা ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি? ফার্স্টে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি। ত্রিভুজটার ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি হলো 20, উচ্চতা কত? 60 মাইনাস 25। এইটুক থেকে এইটুকের উচ্চতা তো এইটুকুই, 60 মাইনাস 25। একটা অংশ পাইলাম। এবার এই অংশটার ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো? 20 মাইনাস টি, আর এই বরাবর এই উঁচু হইলো 25 মাইনাস কি বলে 60 মাইনাস 25। পুরোটা, এটা যদি পুরোটা হয়, এই পুরোটার ক্ষেত্রফল আমরা বের করতে পারি কিভাবে? এটার উচ্চতা হইলো 60, আর মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো আমাদের তো আয়তক্ষেত্র ছিল দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটার প্রস্থ যদি 60 আর দৈর্ঘ্য হলো 20 মাইনাস টি, তাহলে হলো 60 ইন্টু 20 মাইনাস টি। আর একটা অংশ রয়ে গেছে এইটুক। এইটুকের কি হতে পারে? 25 ইন্টু 20। দেখো এইটুকু হইলো 25, দৈর্ঘ্য ধরলাম 25 আর প্রস্থ হইলো 20। তাহলে এই তিনটাকে আমরা যোগ করে দিই। যোগ করলে আমরা মেবি পাবো হলো 60t মাইনাস 350। এই হলো 2 নম্বর ইকুয়েশন, এই হলো আমাদের 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা আপনার বলছো আরেকবার বুঝাইতে। আচ্ছা দেখো, আমরা যে কার্ভের মাধ্যমে প্রকাশ করছি, আমাদের অঙ্কটা ছিল, অঙ্কটা আমরা নরমাল ওয়েতেও করতে পারতাম, কিন্তু অঙ্কটার আরেকটা করার ওয়ে হলো মানে ইজিলি, শর্ট টেকনিক না, কিন্তু এটা করার একটা সহজ উপায় হলো তুমি ভিটি কার্ভ। এটা কিন্তু ভিটি কার্ভ। দেখো আমি এই অক্ষ বরাবর আমি ভি বা বেগের মানগুলো বসাইছি, আর এই অক্ষ বরাবর আমি সময়ের মানগুলো বসাইছি। এজন্য এটার নাম হলো ভিটি কার্ভ। ভিটি কার্ভের যে ক্ষেত্রফল থাকে সেটাকে আমরা বলি হলো সরণ। এটা মিলে সরণ কেন সেটা আমি তোমাকে বের করে দেখাতে পারি। মনে করো ভিটি কার্ভের ক্ষেত্রফল কি? ভিটি। এখন ভি এর মান কত? ভি এর একক কি? এমএস, মিটার পার সেকেন্ড। আর সময়ের একক কি? সেকেন্ড। এবার দেখো এই সেকেন্ড বাদ চলে যায় মিটার, মিটারই তো সরণের, তাই না? মিটারই তো সরণের একক। তো এইজন্য ভিটি কার্ভের যে ক্ষেত্রফল সেটাই হলো সরণের মান। তো আমরা সেটার মাধ্যমে বের করলাম। আচ্ছা ভাই মনে বলছো ক্লিয়ার? তাহলে এখন আমরা জাস্ট সমাধান করব। 1 আর 2 সমাধান করলে তো আমরা টি এর মানটা বের করতে পারবো। 50t সমান সমান হলো 60t মাইনাস 350। তাহলে টি এর মান কত আছে একটু সবাই জানালো। 350 মাইনাস ম্যাথটাই ক্লিয়ার? এবার বলো। ম্যাথটা কি সবাই বুঝছো? ম্যাথটা সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো। হ্যাঁ 35 সেকেন্ড। সবাই কি ম্যাথটা বুঝছো? আশিক বলতেছো 35 সেকেন্ড। আচ্ছা আমি বলতেছো 35 সেকেন্ড। আচ্ছা তো তোমরা যারা যারা আসো তারা একটু আবার ক্লাসটা শেয়ার করে দাও, আর একটু কমেন্ট সেকশনে ফ্রেন্ডদের মেনশন করে দাও। সবাই কমেন্ট করো।
যারা আছো এখানে লাইভে, যারা যারা লাইভে আছে সবাই একটু কমেন্ট করো তো, যারা যারা লাইভে আছে সবাই কমেন্ট করো। এখানে যারা লাইভে আছে সবাই কমেন্ট করো, এবং সব কমেন্টে সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। মতিয়ার বলছে 35 সেকেন্ড। আচ্ছা যারা যারা আছে একটু সবাই কমেন্ট করো। যারা আছো সবাই কমেন্ট করো এবং কমেন্টে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। জান্নাতুল নাইম বলছে শেয়ার ডান। আচ্ছা আবার একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, একটু কমেন্ট করো এখানে। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যারা যারা আছো। লুৎফর বলছো বুঝছি। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। যারা আছে একটু সবাই কমেন্ট করো। আচ্ছা তো আমরা এমনি আজকে ক্লাসটা হলো ম্যাথ রিলেটেড ক্লাস। কারণ এর আগের ক্লাসে আমরা কি করছিলাম, আমরা এর আগের ক্লাসে দুইটা ক্লাস নিয়েছিলাম। আমরা গতিবিদ্যার উপরে হলো দুইটা ক্লাস থিওরি নিছি। গতিবিদ্যার উপরে দুইটা ছিল থিওরি ক্লাস, আর এই ম্যাথের ক্লাস থাকবে হলো আমাদের টোটাল 3টা থেকে 4টা ক্লাস থাকবে আমাদের ম্যাথের, ঠিক আছে? এখন গতিবিদ্যার উপর দুটো থিওরি ক্লাস গেছে, 3টা থেকে 4টা ম্যাথের ক্লাস থাকবে। তো আজকে আমরা যে তিনটা টপিক নিয়ে আলোচনা করতেছি সেটা হলো, একটা ছিল নরমাল যে ওয়ান ডাইমেনশন, আরেকটা হলো যে ধরার জন্য, অথবা সামনে হরিণ যাচ্ছে পিছন থেকে বাঘটা ধরতে পারবে নাকি পারবে না, এই টাইপের। এখন আচ্ছা তোমাদেরকে এই গতিবিদ্যা চ্যাপ্টারটা নিয়ে কোনো নামটা এরকম কেন হয়েছে, কারো কি প্রশ্ন আসছে? গতিবিদ্যা বা ডাইনামিক্স এই নামটা নিয়ে কি কেউ ভাবছে যে গতিবিদ্যা কি? গতিবিদ্যার যে চ্যাপ্টারটা আছে এটার নামটা আসলে মোটামুটি তুমি যখন কোনো বাইরের ক্লাস দেখতে যাবে, বাইরের টপিক, বাইরের কোনো ভিডিও অথবা বইয়ের চ্যাপ্টারটা খুলবা, তখন এটার নামটা দেখবে হলো কাইনেমেটিক। চ্যাপ্টারটার নাম থাকবে হলো কাইনেমেটিক, কিন্তু আমাদের যে বইগুলো আছে সেই বইগুলোতে এই 3 নম্বর চ্যাপ্টারটাকে বলা হলো ডাইনামিক্স। কিন্তু দুইটা জিনিস কিন্তু আলাদা জিনিস পুরো। আমি বলছিলাম যে ডাইনামিক্স আর হলো কাইনেমেটিক পুরো আলাদা জিনিস। মনে করো কেমন, আমি যদি বুঝাই, যে মনে করো এই একটা বল মারলাম, ঠিক আছে? এখান থেকে একটা বল আমি এইভাবে মারলাম, তো এই বলটা, এই যে গতিপথটা, এটা যে জ্যামিতিক যে পথটা, এই বলটার যে গতিপথটা মানে কিভাবে যাচ্ছে, আমি যদি প্রশ্ন করি হাউ, মানে কিভাবে যাচ্ছে সেটা যদি প্রশ্ন করি, আমি যে অ্যানসারটা দেবো সেটা হলো কাইনেমেটিক দিবে। আর এইটা এইভাবে কেন যাচ্ছে, মানে কেন, সেটা যদি আমি প্রশ্ন করি তাহলে যে অ্যানসারটা দিবে সেটা দিবে হলো ডাইনামিক। আমি এই জিনিসটা আগেও তোমাদেরকে একবার বলছিলাম যে আমি একটা বস্তুর গতিপথটা নিয়ে যখন আলোচনা করব সেটা হলো কাইনেমেটিকের মধ্যে পড়ে, আর বস্তুটা কিভাবে কি জন্য এইভাবে যাচ্ছে সেটা পড়ে ডাইনামিক্সের মধ্যে। আর ফিজিক্সের একদম সবচেয়ে পরিচিত একটা সূত্র আছে, নিউটনের সূত্র, F = ma। এই সূত্রটার মধ্যেই প্রথম ডাইনামিক্সের কথা তুলে আসছে, মানে কেন বস্তুটা এইভাবে যাচ্ছে। এইটুকু অংশ ছিল কাইনেমেটিক, আর এই অংশটা ছিল ডাইনামিক্স। প্রথম নিউটন কাইনেমেটিক থেকে ডাইনামিক্স আকারে একটা সূত্র দিচ্ছে। কাইনেমেটিক শুধু বস্তুর গতিপথ নিয়ে আলোচনা করে। আচ্ছা তোমরা তো সবাই কম্পিউটারের বিটের কথা শুনছো, মানে কম্পিউটারে বিট থাকে কি কি? একটা কম্পিউটারে জাস্ট তোমরা এই জিনিসটা একটু দেখো, মানে ফিজিক্স কিন্তু কখনোই শুধুমাত্র ম্যাথ না। ফিজিক্স হলো একটা কনসেপ্ট যেটার মাধ্যমে প্রকৃতির ঘটনাগুলো বিশ্লেষণ করা যায়। এখন দেখো একটা কম্পিউটারে বিট থাকে কি কি? 0 থাকে আর 1 থাকে, তাই না? একটা কম্পিউটারের বিটটা আমরা এটাই দেখছি যে 0 অথবা 1 থাকে। এখন 0 অথবা 1 আছে। মনে করো একটা খেলাটা কি, এই মনে করো একটা কম্পিউটার আর এই হলো তুমি। সবাই তো লটারি করছে, তাই না? হেড টেল। তো আমরা ধরলাম যে 0 যেটা আছে সেটাকে আমরা হেড ধরলাম, আর 1 কে আমরা টেল ধরলাম। যেহেতু কম্পিউটার তো 0 আর 1 এর বাইরে কিছু বলতে পারে, এটা হলো কম্পিউটার, এটা হলো তুমি।
ঠিক আছে? তো গেমটা হলো এরকম যে একটা কম্পিউটার এরকম দূরে আছে, সবাই একটু জিনিসটা দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস, যে জিনিসটা দেখানোর চেষ্টা করছি সেই জিনিসটা দেখো, মজা পাবো। তো এখানে মনে করি সেরকম লটারি আকারে একটা খেলা হবে। লটারির খেলাটা কি, মনে করো দুইটা কম্পিউটার আছে যাদের মধ্যে কোনো কানেকশন নেই, দুইটা কম্পিউটার আর তুমি আছো, মনে করো তুমি আর একটা কম্পিউটার কম্পিটিশন করছো। কম্পিটিশনটা হলো এরকম যে টস হবে, টসে একবার হেড আসবে একবার টেল আসবে, তাই না? এরকমই তো হয়, নাহলে হেড আসে অনেকবার, টেল আসে অনেকবার। তো এই কম্পিউটার হলো তোমাকে জানাবে যে রেজাল্টটা কি হেড না টেল হবে। আর এরা দুইজন হলো পুরো আলাদা এদের থেকে। এ মনে করো হেড চুজ করতে পারে অথবা টেল চয়েস করতে পারে, এ আবার হেড অথবা টেল চয়েস করতে পারে। মানে কি, লটারিতে কিরকম হয়, মানে টস করার সময় কিরকম হয়, যখন টসটা উপরের দিকে মারে তো ক্যাপ্টেন কি বলে, হেড নিব অথবা টেল নিব। তো মনে করো ও সেরকম, ওকে একটা মানুষের মতো কল্পনা করো, ও হেডও বলতে পারে টেলও বলতে পারে। তো দেখা গেছে তুমি যখন একটা নর্মাল মানুষ আর একটা কম্পিউটারের মধ্যে এই গেমটা খেলবা, যদি অনেকবার গেমটা খেলো, এ তো রেজাল্ট দিবে, এদের কাউকে কোনো তথ্য দিচ্ছে না, এ জাস্ট বলতেছে এইবার রেজাল্ট হলো হেড, তারপরে বলবো যে এইবার রেজাল্ট হলো টেল, এরকম করে। ঠিক আছে? তো এরকম করে তুমি যখন গেমটা খেলবা, তো এরকম করে যখন গেম খেলবা দেখা যাবে যে 50%, প্রায় মনে করো তুমি যদি 1 লাখ বার গেমটা খেলো, এই সেম গেমটা মনে করো 1 লাখ বার খেললো একটা মানুষের সাথে, একটা কম্পিউটারে এরকম গেম হলো, তো দেখা যাবে যে এ প্রায় 50% থেকে 49% জিতবে, আর মানুষটা দেখা যাবে 50% থেকে 49% জিতবে। ঠিক আছে? এরকম যদি একটা গেম হয় হেড টেলের, দেখা যাবে যে ও 50 থেকে 49% জিতবে, মানুষ নাহলে 50 থেকে 49% এরকম জিতবে। কিন্তু তুমি যখন সেম গেম একটা নর্মাল কম্পিউটারের সাথে না খেলে, কোয়ান্টাম কম্পিউটারের নাম শুনছো কেউ? আচ্ছা, এখানে কি কেউ কোয়ান্টাম কম্পিউটারের নাম শুনছো? তোমরা সবাই নিজেদের মধ্যে না বলে আমাকে বলো তো, কোয়ান্টাম কম্পিউটারের নাম শুনছো কিনা কেউ? কোয়ান্টাম কম্পিউটার, এটার নাম কি কেউ শুনছো? আচ্ছা, শুনো না, আমি বলি। তো কোয়ান্টাম কম্পিউটার যে থাকে তার বিটটা না ওরকম হয় না, আমরা যেমন নর্মাল 0 আর 1 দেখি। তো তোমরা হয়তো সবাই তো এরকম কিছু শুনে থাকছো যে ইলেকট্রন একসাথে অনেকগুলো জায়গায় অবস্থান করতে পারে, ইলেকট্রনের সুপারপজিশন অবস্থা আছে, মানে একসাথে ইলেকট্রন 0 হইতে পারে 1 হইতে পারে। তো কোয়ান্টাম কম্পিউটারের যে বিটটা থাকে, এইটা হলো মনে করো একদম মডার্ন যুগের কম্পিউটার যেটাকে বলতে পারে। সুপার কম্পিউটারে যদি একটা কাজ করতে অসীম সময় লাগে, ঠিক আছে, যে কাজটা নর্মাল সুপার কম্পিউটারে করতে অসীম সময় লাগবে, সেই কাজটা মনে করো সুপার কম্পিউটারে করতে যে কাজটা অসীম সময় লাগবে, সেই কাজটা এই কোয়ান্টাম কম্পিউটার ইনফিনিট সময়ের মধ্যে করতে পারে এবং খুবই অল্প সময়ের মধ্যে করতে পারে। তো এইটার কাজ করার টেকনিকটা যদি আমি হালকা দেখাই, তারপর আমরা ম্যাথে চলে যাচ্ছি। ঠিক আছে? তো কোয়ান্টাম কম্পিউটার করে কি, মনে করি তুমি এইবার সেম খেলাটা আগের যে গেমটা ছিল সেটাতে কি হয়েছে, হয় তুমি 50% জিতছো, না হয় কম্পিউটার 50% জিতছে। তো এইবার যদি তুমি কোয়ান্টাম কম্পিউটারের সাথে এই গেমটা খেলো, আর রেজাল্ট দিবে আরেকজন কম্পিউটার, সে এদের দুইজনের কাছে কোনো রেজাল্ট ফাঁস করবে না, সে জাস্ট এরা হেড টেল চয়েস করার পরে সে বলবে যে এবার অ্যান্সার এই। তো এই গেমটা তুমি যখন কোয়ান্টাম কম্পিউটারের সাথে খেলবা, তখন দেখা যাবে যে কোয়ান্টাম কম্পিউটার 100% জিতছে এবং 100% জিতবে, তুমি একবারও জিততে পারবে না এই গেমটা যখন তুমি কোয়ান্টাম কম্পিউটারের সাথে খেলবা। আপনারা আরিয়ান বলছে শুনছো? আচ্ছা, এই যারা শুনছো তাহলে তোমরা আসলে অনেক ইন্টারেস্টিং জিনিস শুনছো। তো কোয়ান্টাম কম্পিউটার যখন সেম গেম খেলে তখন সে 100% জিতে, কারণ কি, তার বিটের মধ্যে 0 1 এবং 0 1 একসাথেও সুপারপজিশন আকারে আছে। মানে যদি রেজাল্ট 0 হয়, আগের কম্পিউটারে কি হতো, যদি রেজাল্ট 0 হইতো 1 বলতো, মানে নরমাল কম্পিউটার যদি 1 বলতো শুধু সে 1ই বলতো, কিন্তু কোয়ান্টাম কম্পিউটারের কাছে সম্পূর্ণটা আছে, 0 1 একসাথে আছে, সুপারপজিশন আকারে আছে। এই কারণে যতই যা রেজাল্ট আসুক ও 100% জিতবে। তো আমি যদি বলি ওদের বিটটা কেমন হয় দেখতে, তো এটার বিটটাও হয় কমপ্লেক্স বিট। তো আমরা নরমালি বিট কি দেখছি, হয় 0 না হয় 0 না হয় 1।
কিন্তু কোয়ান্টাম কম্পিউটারের বিটটা পুরো কমপ্লেক্স নম্বরের গ্রাফ। কমপ্লেক্স নম্বর সম্পর্কে যদি কারো আইডিয়া থাকে তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। পুরো সবকিছু এরকম কোয়ান্টাম বিটের মধ্যে পড়ে, কিউবিট বলে। তো এটা নরমাল একটু আলোচনা করলাম। তো আমরা আবার একটু ম্যাথে ফিরে আসি। কারো যদি ইন্টারেস্ট থাকে কেউ এটার ব্যাপারে সার্চ করে দেখতে পারো, ঠিক আছে? এটা অসাধারণ কম্পিউটার। মনে করো এই কম্পিউটার দিয়ে সুপার কম্পিউটারের যে কাজ করতে আজ সারা জীবন লাগবে, মনে করো কয়েক বিলিয়ন বছর লাগবে, সেটা এটা দিয়ে করতে ইনফিনিট টাইমের মধ্যে তুমি করতে পারবে। মানে ফাইনাইট টাইমের মধ্যে তুমি এটাতে হিসাবটা করতে পারবে। আচ্ছা, তো আমরা আরেকটা অঙ্ক তুলি। প্রশ্নটা হলো, আচ্ছা প্রশ্ন হলো যে একটা বাস স্থির অবস্থা থেকে, সবাই একটু প্রশ্নটা তুলো, স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে 2.5 সমতরণে যাত্রা শুরু করে। ঠিক আছে, এই বাসটার 12.8 মিটার দূর থেকে, মানে 12.8 মিটার পিছন থেকে 8 মিটার পার সেকেন্ড থেকে একটি লোক বাসটার দিকে ছুটতে থাকে, বাসটাকে ধরার চেষ্টা করে। প্রশ্ন হলো বাসটি কি ধরতে পারবে নাকি পারবে না? সবাই প্রশ্নটা বুঝছো? সবাই যদি প্রশ্নটা বুঝে থাকো আমাকে একটু জানাও। আচ্ছা প্রশ্নটা বুঝছো? তো আমি অঙ্কটা দেখি শুরু করি। তো বলছি স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে বলা মানে হলো এখান থেকে আমরা কি ডিটেইলস পাচ্ছি? আমরা পাচ্ছি যে বাসটার আদিবেগ ছিল 0, ত্বরণ হচ্ছে তাহলে এর মান হবে পজিটিভ। ত্বরণের মান কত? আমরা ত্বরণের মান পাচ্ছি হলো, এর মান পাচ্ছি হলো 2.5। ঠিক আছে, এবার বাসটা থেকে 12.8 মিটার পিছনে একটা লোক ছিল, আর লোকটার সমবেগ বেগ ছিল হলো সমবেগ, আর সেটা হলো v। তো বাসটাকে ধরতে পারার একটা মানে সময় হতে পারে, সেটা হলো তোমাকে অবশ্য বাস্তব ঘটনা হতে হবে। বাস্তব ঘটনা যদি এরকম বাসটা ধরতে পারে তাইলে হবে। আমি কি বলতে চাচ্ছি সেটা যদি আমি ম্যাথমেটিক্স এর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। সবাই একটু প্রশ্নের স্ক্রিনশট নিছে কিনা আমাকে জানাও, তাহলে আমি প্রশ্নটা বুঝবো। প্রশ্নটার স্ক্রিনশট নিছে কিনা আমাকে একটু জানাও। সবাই কি স্ক্রিনশট নিছো প্রশ্নটার, অথবা তুলছো খাতায়? সবাই আমাকে জানাও জানাও জানাও। আচ্ছা আচ্ছা, স্যার আবার বলছো সবাই তুলছো, তাহলে আমি মুছি। আচ্ছা, আমি আরো একবার বলবো, সমস্যা নেই। যদি কেউ তুলতে না পারে আমি প্রশ্ন রিপিট করবো। তো ঘটনাটা আমি গ্রাফের মাধ্যমে করার চেষ্টা করি। তো আমি সাজাই ফার্স্টে। তো মনে করো বাসটা কি যাচ্ছে, এটা মনে করো সে বাস, আর এটা হলো সেই লোকটা।
লোকটার থেকে বাসটা আগে থেকে কতটুকু আগানো ছিল? 12.8 মিটার আগানো ছিল। তো বাসটার আদিবেগ কত ছিল? আমরা কি জানি? বাসটার আদিবেগ জানি 0, ত্বরণ হলো 2.5, আর লোকটার জাস্ট বেগ দিয়ে আছে, লোকটা সমবেগে দৌড়াচ্ছে 8 মিটার পার সেকেন্ড থেকে। ঠিক আছে, প্রশ্ন হলো যে বাসটাকে ধরতে পারবে নাকি পারবে না। আমরা ধরলাম যে টি সময় পরে বাসটাকে হয়তো বা ধরতেও পারে। ঠিক আছে, ধরলাম যে টি সময় পরে বাসটাকে ধরতেই পারে। তো এটা হলো টি সময় অথবা এক্স দূরত্ব পরে বাসটাকে ধরতে পারে। তো আমরা এই এক্স দূরত্বটা বের করি। এইটুকু হলো এক্স দূরত্ব। ঠিক আছে, না এইটুকু না নিয়ে আমরা এইটুকু না নিয়ে ধরলাম এইটুকু হলো এক্স দূরত্ব। তাহলে এই পুরোটা দূরত্ব কত? এই পুরোটা দূরত্ব হলো এক্স প্লাস 12.8। এটাই তো পুরোটা দূরত্ব, তাই না? সবাই কি বুঝতে পারতেছো? এসএস ডান বলতেছো আপনার বিষয়। আচ্ছা, আমি আরেকটু মুছে, এই দিক দিয়ে মুছি। এইটুকু দেখো, এইটুকু আমি ধরছি এক্স দূরত্ব, আর তাহলে টোটালটা কি হবে? টোটাল দূরত্ব হলো এক্স প্লাস 2 ও 12.8। এখন দেখো এই লোকটা টি সময় ধরে তাহলে কত দূরত্ব অতিক্রম করতে হবে? বাসটাকে ধরতে হলে এক্স প্লাস 12.8 দূরত্ব অতিক্রম করতে হবে টি সময়। এই একটা ইকুয়েশন আমরা পাইলাম। আচ্ছা, আরেকটা ইকুয়েশন আমরা এখান থেকে বের করতে পারি। এইটুকু এক্স দূরত্ব অতিক্রম করতে আদিবেগ যেহেতু 0, ইউ এর মান 0, আর প্লাস হাফ এ এর মান হলো 2.5 টি স্কয়ার। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এবার x এর মানটা এটাতে বসাই, 1 এর মধ্যে x এর মানটা বসাই। আমরা x এর মানটা 1 নম্বর ইকুয়েশনে বসাই। কি পাচ্ছি? হাফ 2.5 টি স্কয়ার প্লাস 12.8 equal to 80। সবাই এইটুকু বুঝছো কিনা আমাকে একটু জানো। সবাই কি এইটুকু বুঝছো? আচ্ছা, আমরা একটু সাজাই এটাকে। এটা আছে তাহলে হলো 1.25 আছে, 1.25 টি স্কয়ার মাইনাস 80 প্লাস 12.8 ইকুয়াল টু 0। এটাকে টি এর একটা দ্বিঘাত সমীকরণ আমরা পাচ্ছি না? এটা একটা টি এর দ্বিঘাত সমীকরণ হইছে না? তো দ্বিঘাত সমীকরণের মান বের করার সূত্র তো আমরা জানি, মাইনাস বি তাহলে কি 8 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 8 স্কয়ার মাইনাস 4ac। এ এর মান হলো 1.25, আর এদিকে হলো সি এর মান হলো 12.8, আর নিচে হলো 2a, তাহলে কি 1.25। এইটুকু পর্যন্ত সবাই বুঝছো? আচ্ছা, এটুকু পর্যন্ত যদি বুঝে থাকো, এখন দেখো তো টি এর মান যখন বাস্তব হবে তখনই তো একমাত্র ধরা সম্ভব, তাই না? টি এর যদি একটা কমপ্লেক্স মান থাকে তাহলে তো আর সম্ভব না। মানে অবাস্তব মান থাকলে তাহলে তুমি জীবনে অবাস্তবেই তুমি বাসটা ধরতে পারবে, বাস্তবে তুমি কখনোই বাসটা ধরতে পারবে না। তো বাস্তব নাকি অবাস্তব সেটা বের করার উপায় কি ছিল আমাদের মনে আছে? বাস্তব নাকি অবাস্তব সেটা বের করার একটা উপায় ছিল ডি এর মানটা 0 অথবা 0 থেকে বড় হইতে হবে। তাহলে আমরা এটা নিই, 64 মাইনাস 4 1.25 12.8। আচ্ছা,
এবার দেখো তো এই মানটা কি শূন্যর থেকে বড় হচ্ছে নাকি হচ্ছে না? মানটা কি শূন্যর থেকে বড় হচ্ছে নাকি হচ্ছে না? মন্দিরা বলতেছো বা ছোট হতে পারে টি এর মান বাস্তব। আচ্ছা, এই মানটা আমাকে একটু সবাই বের করে দেখো তো, এই মানটা কি বাস্তব নাকি বাস্তব না? এটার অ্যানসারটা কত আসবে একটু আমাকে জানাও তো। 64 মাইনাস এই মানটা কি আসতেছে, এটা কত আসছে আমাকে একটু ক্যালকুলেশন করে জানাও। 64 মাইনাস 4.25 আর 12.8, আশিক বলতেছে 10.25। মন্দিরের সমস্যা নেই, দেখো আমাকে একটু জানাও। এটার মানটা কত আসতেছে কেউ একটু জানাও তো আমাকে। আচ্ছা, জিরো যাতে 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 জিরো আসতেছে ঠিক আছে, মানে জিরো আসতেছে এটার মানে কি, বাসটা ধরতে পারবে। জিরো আসতেছে এর মানে হলো বাসটা একদম পারফেক্টলি কাটায় কাটায় বাসটা ধরতে পারবে। যদিও যদি দরজার হিসাব দেওয়া থাকতো তাইলে হয়তো ধরতে পারতো না, কিন্তু আমরা ধরতেছি দরজা একদম বাসের প্রান্তে, মানে দরজা একদম বাসের প্রান্তে, মানে একদম কাটায় কাটায় বাসটা ধরতে পারবে। এর থেকে 12.8 মিটার যদি আরেকটু পিছনে থাকতো তাহলে আর বাসটাকে ধরতে পারতো না। হ্যাঁ, যারা যারা জিরো বলতেছো ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন করি, ঠিক আছে? একটা নর্মাল প্রশ্ন করি। মনে করো একটা রকেট, এই হলো একটা রকেট, এই একটা রকেট এই বরাবর যাচ্ছে, আলোর বেগে যাচ্ছে, ঠিক আছে? এই একটা রকেট এই বরাবর আলোর বেগে যাচ্ছে, আর ঠিক বিপরীত থেকে তুমি একটা লেজার, ঠিক আছে, তুমি মনে করো একটা লেজার এরকম মারলা, ছুঁড়ে মারলা। লেজারের মধ্যে কি থাকে, আলোই থাকে। তুমি লেজারটা আলোর বেগে ছুঁড়ে মারলা। এখন বলো তো, এইখানে যে আরোহী আছে, এইখানে যে আরোহী আছে, সে এই এই লেজারের বেগটা কত দেখবে? এখানে যে আরোহী আছে সেই লেজারের বেগটা কত দেখবে, কেউ কি বলতে পারবা? হ্যাঁ, অ্যানসার তো হইছে। এই যে আরোহী আছে, এই রকেটটা যাচ্ছে আলোর বেগে, এখান থেকে তুমি লেজার মারলা আলোর বেগে। এখন এই আরোহী এই লেজারের বেগটা কত দেখবে? আমাকে একটু জানো তো, এই আরোহী লেজারের এই বেগটা কত দেখবে? মনে করো এখান থেকে এই আরোহীটা আলোর বেগে যাচ্ছিল, এখান থেকে তুমিও ধরো তুমিও আলোর বেগে এর দিকে ওর দিকে যাচ্ছ, তুমি একটা রকেটে আসছো, যে রকেটটা কিনা আলোর বেগে যাচ্ছে। এবার তোমাকে ও কত বেগে আসতে দেখবে নিজের দিকে, কেউ কি বলতে পারবা? এর বেগ হলো আলোর বেগ, এর বেগও আলোর বেগ। আমিনুল বলছে 2c। আচ্ছা, আর কাউ কি অ্যানসার বলতে পারবা? ফাতেমা নিসা বলতেছে 0। আর কেউ গেস করতে পারবে কত হইতে পারে? আর দুই তিনজন জানো, আমি তারপর তোমাদেরকে বলতেছি কত হইতে পারে। আচ্ছা, তো নরমালি হয় কি, আমরা যখন ক্লাসিক্যাল ফিজিক্স দেখি তখন আমরা আপেক্ষিক বেগটা বের করি কিভাবে? যদি মনে করি আমি এইবার 5 কিলোমিটার বেগে যাচ্ছে আর এই দিক থেকে আরেকটা গাড়ি 5 কিলোমিটার বেগে আসছে, তখন আমি কি দেখি, ওই গাড়িটার বেগ দেখি কি 5 যোগ 5 10 দেখি। কিন্তু তুমি যখন আস্তে আস্তে
এটার মধ্যে আমরা ক্যালকুলেশন করার সময় আমরা একটা টার্ম বাদ দিই, একটা কনস্ট্যান্ট টার্ম আমরা বাদ দিয়ে যাই, সবসময় একটা কনস্ট্যান্ট টার্ম বাদ দিই। টার্মটাকে বলা হলো গামা। এই গামার মানটা হলো 1/v²/c²। এই গামা টার্মটা না আমরা সবসময় বাদ দিয়ে দিই। ক্লাসিক্যাল ফিজিক্সে তোমরা যখন কি বলে, আচ্ছা গামা টার্মটা আমরা সবসময় বাদ দিয়ে যাই ক্যালকুলেশনের সময়। যারা যারা 0 বলতেছে অথবা 2c বলতেছে, আমি তোমাদেরকে বলি আসলে এই লোকটা আমাকেও c বেগে আসতে দেখবে, এই লোকটা আমাকেও c বেগে আসতে দেখবে। কারণ আলোকে তুমি যে দিক থেকে দেখো, আলো কখনো, আলো একটা পারফেক্ট স্কেলার, আলো হলো একদম পারফেক্ট একটা স্কেলার রাশি, পারফেক্ট একটা স্কেলার রাশি হলো আলো। আলোর সাপেক্ষে আলোর মান যদি কখনো পরিবর্তন হয়, আলোর থেকে অথবা আলোর থেকে যদি কোনো কিছু ফাস্ট পাওয়া যায়, সাথে সাথে আমাদের ফিজিক্সের সম্পূর্ণ এতক্ষণ পর্যন্ত আমাদের যা ছিল সম্পূর্ণ আমাদের ফিজিক্স বাদ হয়ে যাবে। আমাদেরকে আবার ফিজিক্সটাকে নতুন করে সাজাতে হবে যদি আলোর থেকে ফাস্ট কিছু থাকে। আলো হলো একদম পারফেক্ট স্কেলার রাশি, মানে কি তোমার প্রসঙ্গ কাঠামোর উপর আলো নির্ভর করে না। অতএব আমি যদি এই দিক থেকে সি বেগে যাই আর আমার বন্ধু যদি এই দিক থেকে সি বেগে আসে, আমি আমার বন্ধুকেও সি বেগেই আসতে দেখবো। তার মানে কি, এই যে নভোচারী আছে এর বন্ধুকে বিপরীত দিক থেকে আসতে দেখলো সি বেগেই দেখবে, কারণ আলো এই দিক থেকে যাক, মনে করো আলো এই দিক থেকে সি বেগে যাচ্ছে আর আলো এই দিক থেকে সি বেগে আসতেছে, এইটার উপর যদি একটা মানুষ বসে থাকে এই আলোটাকে সে সি বেগেই দেখবে। অর্থাৎ এমন কি, মনে করো তুমি যদি এই বরাবর যাচ্ছ আর তুমি হাতে একটা লেজার নিলা, তুমি দেখবা এইখান থেকে আলো তাও তোমার সামনে যাবে। অর্থাৎ তুমি মনে করো এমনি আমরা কি পড়ছি ক্লাসিক্যাল ফিজিক্সে, আমরা পড়ছি যে এই কয়টা জিনিস, যেমন টাইম, মাস, লেন্থ, মানে কি সময়, ভর আর হইলো দৈর্ঘ্য। এই তিনটাকে আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা সবসময় পড়ছি হলো কনস্ট্যান্ট স্কেলার রাশি পড়ছি, স্কেলার রাশি পড়ছি। কিন্তু আমরা যখন ফিজিক্স সেকেন্ড পেপারে যাব, ফিজিক্স সেকেন্ড পেপারে যখন অষ্টম অধ্যায় পড়বো, তখন আমরা দেখবো যে এগুলো কেউ স্কেলার না। একমাত্র স্কেলার হইলো আলোর বেগ। আলোর বেগ ছাড়া আর পৃথিবীতে প্রায় মোটামুটি কেউই স্কেলার না। অর্থাৎ সবাই মাধ্যমের উপর নির্ভর করে, প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে। আমি শোনো, মানে যত বেগটা তোমার সি এর কাছাকাছি যাবে তত তোমাকে ক্লাসিক্যাল ফিজিক্স তোমার তত ইরোর মান দেখাবে। তুমি যদি বেগ একদম আলোর থেকে খুবই কম না, মনে করো তোমার যে বেগ নিচ্ছ সেটা যদি আলোর বেগের থেকে খুবই কম না, তখনই তোমার একমাত্র, দেখো আমি তোমাকে দেখাই কেন তোমার মানটা তখন ঠিক আসবে। দেখো আমি যদি এইভাবে লিখি 1 - v²/c², তুমি এইখানে এই জিনিসটাতে তুমি ভি এর মানটা একবার 100 বসাইও, দরকার 100 কিলোমিটার বসাইও, 1000 কিলোমিটারও বসাইও, ঠিক আছে, 5 সেকেন্ডই বসাইও, 5 সেকেন্ডই আমি বসাইও। আর তুমি একবার ভি এর মানটা কত বসাবো, একদম 150 এরকম, মানে 150,000 বসাই দেখো, তখন তুমি দেখো যে এই গামার মানটা অনেক পরিবর্তন আসছে। এই গামাটার মানের মধ্যে আমি যখন F=ma লিখি, ওইখানে আমি একটা গামা টার্মটা বাদ দিই, যেটা আমি আলোর বেগের কাছাকাছি গেলে যেটা কাজ করবে না, কারণ আলোর বেগের কাছাকাছি গেলে ভরের মান পরিবর্তন হয়। আমরা ভরের মানের পরিবর্তন দেখবো, তারপর আমরা টাইমের পরিবর্তনও দেখবো। টাইমের পরিবর্তন থেকে আমরা টাইম ট্রাভেল কিভাবে সম্ভব সেটাও দেখার চেষ্টা করবো, যেমন আমরা অষ্টম অধ্যায়ে যাবো। তো আপাতত আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে এই যে এই চ্যাপ্টারটা পড়তেছি, এইটা আমরা মোটামুটি ম্যাথের ক্লাস করবো, আর 3টার মতো ম্যাথ ক্লাস হবে। আর 3টার মতো ম্যাথ ক্লাস হওয়ার পরে তারপরে আমরা শুরু করবো হলো চতুর্থ অধ্যায়, নিউটনিয়ান মেকানিক্স। একটা বিপরীত, কিন্তু আমরা ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে হিসাব করলে হবে না। ক্লাসিক্যাল ফিজিক্সে গামা টার্ম একটা বাদ যাচ্ছে, গামা টার্মটা বাদ যাওয়ার কারণে যখন বেগটা খুব কাছাকাছি চলে যায় তখন দেখো গামার মানটা অনেক প্রভাব ফেলতে পারে। আমি তোমাকে F= যদি ma লিখি, F=ma তে অথবা F=gamma-ma লিখি, তুমি দেখবা যে গামার মান হইলো, এই গামা হইলো 1/v²/c², মানে 1, গামাটা হলো 1 - v²/c²। যখন ভিটা খুব ছোট হয় দেখবা এইটার মানটা অলমোস্ট 1 এর সমানই আসে, কিন্তু ভি এর মান যখন খুবই বড় হয়
তখন দেখবে এটা আস্তে আস্তে 1 থেকে নিচের দিকে নামে। তো গামা মানের অনেক ইফেক্ট আছে। আর এটাতে আমরা টাইম ট্রাভেল জিনিসটা দেখাবো। তো আমি একটা নরমাল এসডব্লিউ দিই, ধরো এই সবাই একটু জিনিসটা তুলবো। ঠিক আছে, তো মনে করো একজন বাইক রাইডার, মনে করো একজন বাইক রাইডারের কাজ কি করতে হবে, কি তাকে একটা স্ট্যান্ড করতে হবে। স্ট্যান্ডটা কি এই বরাবর সে আসবে, এসে এসে এখান থেকে লাফ দিবে এবং লাফ দিয়ে তাকে এইখানে করতে হবে। ঠিক আছে, লাফ দিয়ে তাকে এইখানে করতে হবে। তো বাইক রাইডারটার মনে করো বেগ ছিল হইলো, আদি বেগ ছিল মনে করো 0, শেষ বেগ হইতে হবে প্রায় 120। ত্বরণটা তো ম্যাটার করে না। তো এখন বললো যে এই দুইটুকুর মাঝে, ঠিক আছে, এই দুইটার মাঝে দূরত্ব কত হইলে বাইক রাইডারটার স্ট্যান্ডটা সেফ হবে। ধরো এইখানে কোনটা আমার 45 ডিগ্রি। সবাই একবার বুঝছো কিনা আমাকে বলো। তাসিন 3টা ক্লাস করলে এই চ্যাপ্টারের ম্যাথ আর থিওরি দুইটাই শেষ হবে। এরপরে আমরা নিউটনিয়ান মেকানিক্সে যাব। সবাই ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু বলো। একজন বাইক রাইডার, তার আদি বেগ 0 ছিল, আর শেষ বেগ হবে এখানে এসে, তার শেষ বেগটা হবে হলো 120। ঠিক আছে, তো এখান থেকে সে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে লাফ দেবে, 35 ডিগ্রি অ্যাঙ্গেল করে লাফ দেবে। তো এখন প্রশ্ন হলো যে এইটুকু দূরত্ব এক্স এর মান কত হইলে রাইটটা সেফ হবে। ঠিক আছে, এটুকু যদি বুঝে থাকো আমাকে একটা এটা এসডব্লিউ আকারে দিও, একদম নরমাল প্লাসের অঙ্ক। আর এমনি আরেকটা প্রশ্ন করি, আচ্ছা আরেকটা প্রশ্ন করি, আরেকটা প্রশ্ন দিয়ে এটা জাস্ট ভাইবে দেখো। এটা হলো থিংকিং প্রবলেম। তো নিউটনের থার্ড ল যখন আমরা পড়ছি কি দেখছি, পৃথিবীর উপর দিয়ে তুমি যখন লাফ দাও তো পৃথিবীও তোমার দিকে কিছুটা আগায়, তুমিও পৃথিবীর দিকে কিছুটা যাও। মনে করো যদি এখান থেকে, মনে করো পৃথিবীটা একটু বড় করে রাখে, এটা যদি পৃথিবী হয়, মনে করো এখানে সেই বুর্জ আল খলিফা। ঠিক আছে, বুর্জ আল খলিফার উচ্চতা দিলাম আমরা 1 কিলোমিটার। তুমি 1 কিলোমিটার উপর থেকে মনে করো এই হলো তুমি লাফ দিবা, ধরলাম তোমার ওজন 60 কেজি, 60 কেজি। এখান থেকে তুমি লাফ দিলা। আমার প্রশ্নটা হলো যে তুমি যে লাফ দিলা এই কারণে পৃথিবী কতটা তার অবস্থান থেকে সরবে, পৃথিবী তোমার দিকে কতটা সরে আসবে। পৃথিবী তোমার দিকে সবাই কি প্রশ্নটা বুঝছো? দেখো তুমি লাফ মারার কারণে তুমি যেহেতু পৃথিবীর দিকে যাচ্ছ, নিউটনের থার্ড ল অনুসারে পৃথিবীও তোমার দিকে কিছুটা যাবে। কতটা যাবে সেটা আমি তোমাকে জাস্ট বের করার জন্য তোমাকে দিয়েছি। তুমি লাফটা মারছো 1 কিলোমিটার উপর থেকে, তোমার ভর ছিল 60 কেজি। যদি কেউ পারো আমাকে দেখাও। ঠিক আছে, কেউ যদি এটা পারো আমাকে একটু বের করে দেখাও। তোমার এই বুর্জ আল খলিফার উপর দিয়ে লাফ মারার কারণে পৃথিবী তোমার দিকে কতটা সরে আসবে, মানে পৃথিবী তার অবস্থান থেকে কতটা তোমার দিকে সরে আসবে, সেটা যদি কেউ হিসাব করে দেখাতে পারো দেখাইও। সবাইকে আমার প্রশ্নটা বুঝছো না, আমি যে প্রশ্নটা দেখাইছিলাম? আচ্ছা মন্দিরা বলছো আরবার বের করতে হবে। আচ্ছা তোমার তাহলে সমস্যাটা এসডব্লিউ যেটা দিছে ওইটা বের করার চেষ্টা করো। পৃথিবী তোমার দিকে কতটা সরে আসবে এটা যদি পারো, সম্ভব যত যদি সম্ভব হয় বের করে দেখাইও। সবাই প্রশ্নটা বুঝছো কিনা আমাকে একটু বলো। প্রশ্নটা বুঝছো?
আশিক আশিক বলছো বুঝো নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, না বুঝলে আমি আবার দেখাচ্ছি। জাস্ট কিছুই না, পৃথিবীর উপর দিয়ে জাস্ট কিছুই না, এরকম মনে করো পৃথিবীর উপরে হলো বুর্জ খলিফা। বুর্জ খলিফার উচ্চতা আমি ধরলাম 1 কিলোমিটার, আর তোমার ভর ধরলাম আমি 60 কেজি। ধরলাম তুমি পৃথিবীর উপর দিয়ে লাফ মারছো, তো কি হয়েছে? লাফ মারার কারণে কি হয়েছে? তুমি পৃথিবী থেকে কিছুটা সরে গেছো। এখন নিউটনের থার্ড ল কি? প্রতিটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে এবং দিক বিপরীত হবে। সমান বিপরীত প্রতিক্রিয়া মানে দিক বিপরীত। তাহলে কি তুমি যেহেতু পৃথিবীর দিকে পড়ছো, পৃথিবীও তোমার দিকে কিছুটা পড়বে, মানে পৃথিবীও তোমার গায়ে পড়বে। তো পৃথিবী কতটা তোমার গায়ের দিকে পড়বে সেটা বের করে দেখাবো। আসবে আসবে, ওজন যতই বেশি হোক আসবে, ফিজিক্স তো কাজ করবে, অবশ্যই আসবে। কতটা আসবে আমি সেটা পরের ক্লাসে দেখানোর চেষ্টা করবো, আর তোমরা যদি এখন চাও আমি এখন দেখাই দিতে পারবো। অনেক কিন্তু হবে, যখন স্টান করে তখন কি একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের মধ্যে কি পার্থক্য কম থাকে? তোমরা যদি ওই সমস্যাটা পৃথিবী তোমার দিকে কতটা সরে আসবে এখন দেখাই দিতে, আমি এখনো দেখাই দিতে পারবো, সমস্যা নেই। তোমাদেরকে তোমরা যদি বলো এখন দেখাই দিই, তবে তোমাদের আপনি একটু ক্যালকুলেটরটা নিও, আমার ক্যালকুলেটরটা পাচ্ছি না, এই কারণে তোমরা একটু ক্যালকুলেটরটা নিও। হ্যাঁ হ্যাঁ, ভি হলো 120 আর হলো থিটা হলো 45 ডিগ্রি। কারো হাতে কি ক্যালকুলেটর আছে একটু আমাকে জানাও। ক্যালকুলেটর আছে কারো কাছে? ক্যালকুলেটর থাকলে আমাকে একটু জানাও, তাহলে আমি অঙ্কটা তোমাদেরকে এখনই করে দেখি যে পৃথিবী তোমার দিকে কতটা সরে আসবে। আমিনুল বলছে ভি ইকুয়াল টু, হ্যাঁ আশিক আশিক ক্লিয়ার। তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে আমি এখনই ম্যাথটা করে দেখাই যে পৃথিবী তোমার দিকে কতটা সরে আসে। কারণ তোমাদের মনে হতে পারে যে পৃথিবী সরে না, আমি দেখাই যে পৃথিবী কতটা সরে। আচ্ছা আমিনুল বলছে ক্যালকুলেটর, হ্যাঁ শেষ। আচ্ছা মাইনুল, তোমার হাতে ক্যালকুলেটর থাকে আমাকে জাস্ট একটু হিসাবগুলো বললো, ঠিক আছে? তো এটার উপর দিয়ে তুমি লাভ দিচ্ছ, তোমার ভর হলো 60 কেজি, পৃথিবীর ভর কত? 6 × 10⁻24 কেজি ধরলাম আমরা, ঠিক আছে? তো এইটুক থেকে এইটুকের দূরত্ব 6.4 × 10⁻6 মিটার। এইটুক থেকে এইটুক যেহেতু 1 কিলোমিটার বলছে, তাহলে কত আছে? 1000 মিটার। হ্যাঁ, এখান থেকে তুমি লাভ মারলাম, লাভ মারার কারণে তোমার বেগটা কত হবে, তাই না? তুমি কত সময় ধরে পড়তেছো এটাও ম্যাটার করে। তো এখান থেকে তুমি লাভ মারলাম, তোমার উপর পৃথিবীর বলটা কত? F = ma। তোমার ভর হলো 60, আর তুমি পড়ছো ধরো, আমি ধরলাম জি এর মান পারফেক্টলি ধরি 10 ধরি, 1 কিলোমিটার উপর যদিও অনেক তফাৎ পড়ে, তো আমরা 10 ধরি, আমরা এখন জি এর মান নিয়ে মাথা না কাটাই। তো কত আসে? 600 নিউটন, 600 নিউটন আসে। আর তুমি এখান থেকে 1 কিলোমিটার পড়তে কত সময় নিবা? যেহেতু আদিবেগ তোমার শূন্য ছিল, উপর থেকে যখন তুমি লাফ দিছো তখন তোমার আদিবেগটা শূন্য ছিল, মানে ইউ এর মান শূন্য, প্লাস হাফ জিটিএস, যেহেতু তুমি পৃথিবীর দিকে জি এর দিকে তোমার সরণ হচ্ছে। এস হলো তোমার 1000 মিটার, জি হলো তোমার 10, আর এটা উপরে দিকে গেলে 2। তো টি এর মানটা আমরা কি পাচ্ছি? টি স্কয়ার এর মান এটা জানো তো? টি এর মান আসতেছে √200। √200 এর মান কত একটু জানো তো? √200 এর মানটা একটু জানো? √200 এর মানটা আমাকে একটু জানো, আমি যতক্ষণ দেখি। F = ma। এখন কি হবে? পৃথিবীও তোমার দিকে কিছুটা যাবে, তো পৃথিবীর উপর কতটা বল প্রয়োগ করা হচ্ছে? সেই 600 নিউটনের, যা নিউটনের থার্ড ল। আর পৃথিবীর ভর কত? 6 × 10⁻24। এখান থেকে একটা এর মান আসবে, আমাকে একটু এর মানটা বের করে সবাই একটু দেখো তো।
606 × 10⁻²4 এর মানটা কত আসে আমাকে একটু জানাও তো। টি এর মানটা বের করলে পর 10√2। আচ্ছা, আর এর মানটা আমাকে একটু তাহলে বলো এখন এর মানটা কত আসে। আচ্ছা, যেই কিনা বলছো একটু ভালো হয়েছে, আমরা দশমিক আকারে বললে আমাকে ভালো হয়। 14.14 সেকেন্ড। আচ্ছা, এবার এর মানটা আমাকে একটু বলো, এই যে এর মানটা কত আসে বলো। এর মানটা কত আসে একটু বলো তো। আচ্ছা, টি এর মান তো মনে হয় 14.14 সেকেন্ড আসছে। এবার এর মানটা আমাকে একটু বলো। উপরে হলো 600, নিচে হলো 6 × 10⁻24। এই আমি র্যাঙ্কে 14 কি করে লিখলাম। আচ্ছা, আমাকে একটু কেউ জানাও যে এর মানটা কত আসে। ওয়ান ইন্টু 10⁻²⁻²। আচ্ছা, এর মান আমরা এইটা পেয়েছি, ঠিক আছে। তো এখন আমাদের কতটুকু সরল হবে এটা বের করার জন্য আমাদের সূত্র আছে, এস প্রাইম ধরলাম। তো আমার আদিবেগ পৃথিবীর কত ছিল, শূন্যই ছিল। হ্যাঁ, আদিবেগ পৃথিবীর শূন্যই ছিল, এটা পুরোটাই শূন্য। আর কি থাকে, আর যেহেতু সরণ হচ্ছে ত্বরণের কারণে সরণটা হবে, তো প্লাস হাফ AT²। এটা হলো পৃথিবীর ত্বরণ। পৃথিবীর ত্বরণ আমরা কত দেখতে পাচ্ছি, 10⁻²২। 10⁻²২। আর কত সময় ধরে সরণ হয়েছে, 14.14 সেকেন্ড। আর হলো নিচে 2। এবার এটার মান কত আসে আমাকে একটু বলো তো, এইটুকুর মান কত আসে। এইটুকুর মানটা আমাকে একটু বলো তো কত আসে, এস প্রাইমের মানটা কত আসে। মেবি 7.07 into 10⁻²² মিটার। আচ্ছা, এবার একটু বড় করে লিখে অ্যানসারটা কত আসলো, 7.07 into 10⁻²² মিটার। এবার জিনিসটা বুঝো, -22 10⁻²² এটা কতটা ক্ষুদ্র সংখ্যা। মনে করো তোমার পরমাণু যে থাকে, পরমাণু তোমার কত থাকে, পরমাণু থাকে 10⁻10 থাকে। পরমাণু নরমাল পরমাণুর ব্যাসার্ধ থাকে হলো মানে এই পাশ থেকে এই পাশ থাকে হলো 10⁻10 থাকে। সেখানে তোমার 1 কিলোমিটার উপর দিয়ে লাফের কারণে, তোমার 60 কেজি ওজন নিয়ে লাফের কারণে, ভরের নিয়ে লাফের কারণে তোমার পৃথিবীর সরণ হয়েছে 7.07 × 10⁻²²। অবশ্যই ফিজিক্স কাজ করবে, কিন্তু এটা কত ক্ষুদ্র মান এটা আমাদের পক্ষে কোনোভাবে বের করা সম্ভব না। বের করা সম্ভব না কেন সেটা আমি দেখাইতে গেলে আমাকে হাইজেনবার্গ অনিশ্চয়তা নিতে আনতে হবে, কিন্তু এটা বের করা সম্ভব নেই এই মানটা। তাহলে যারা যারা বলতেছিল যে সম্ভব না, মানে পৃথিবী সরবে না, এই যে দেখো এতটুকু সরবে, অল্প হইলো সরছে, তো কাজ করছে। তাহলে ফিজিক্স কাজ করে। এটা হলো নিউটনের থার্ড ল। সবাই কি বুঝছো জিনিসটা আমি কিভাবে বের করছি? এবার আমাকে বলো বুঝছো কিনা। বুঝছো কিনা আমাকে একটু সেটা বলো। যে তোমার 60 কেজি ভর ছিল, তোমার ভর ছিল 60 কেজি, সেই নিয়ে তুমি বুঝজাল খলিবার উপর দিয়ে লাভ দিলা, বাঁচবে না অবশ্যই, কিন্তু মনে করো লাভ দিলা। আর জি এর মান আমরা 10 ধরলাম, তো পৃথিবীর তোমার এই লাফের কারণে কতটুকু উপরের দিকে উঠছে, মানে তোমার দিকে কতটা পৃথিবী গেছে। আশিক বলছো বুঝছো, আমিনুল বলছো ক্লিয়ার, ফাতিমা বলছো বুঝছো, আপনার বলছো থ্যাঙ্কস বুঝছি, ওয়েলকাম। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে যে পৃথিবী লাভ, তুমি পৃথিবীর উপরে লাভ দিলে পৃথিবী মানে আপেলটা যখন পড়ছিল
সেই আপেল পড়ার কারণে পৃথিবীরও স্মরণ হয়েছিল, আমরা এই মাধ্যমে আমরা বের করতে পারবো। ঠিক আছে, সবাই যদি বুঝে থাকো তাহলে মাইমুনা বলছো বুঝছো। তো আপাতত আমরা আজকে এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী ক্লাসে যেগুলো নিয়ে আলোচনা করবো সেটা হলো বুলির হলো দেয়াল ভেদ করা, তারপরে হলো ওয়াই অক্ষের গতিবেগটা, মানে উলম্ব অক্ষের গতিবেগটা। আচ্ছা, জান্নাতুল ভাই বলছো জি ভাই বুঝছি। আচ্ছা, সাইফুল বলছো বুঝছি। সবাই এসডব্লিউটা করে রেখো। তো আপাতত আমরা এতটুকুই শেষ করি, পরবর্তী ক্লাসে আমরা গতিবিদ্যার বাকিটা শেষ করব। সবাইকে আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস।